4 দিন পর ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু। জনমনে স্বস্তি। বুধ, বৃহস্পতি 11টা থেকে 3টা খোলা অফিস, ব্যাংক, খোলা পোশাক কারখানাও। সব গ্রেডে মেধায় 93, মুক্তিযোদ্ধা 5 ও অন্যান্য 2% রেখে প্রজ্ঞাপন। আহতদের চিকিৎসা করাবে সরকার, জানালেন আইনমন্ত্রী। প্রতিটি মৃত্যুর তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো আর কি। কথাগুলো খুব সাংকেতিকভাবে বলবেন। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল শিবিরের। গ্রেফতারকৃতদের টেলিগ্রাম বার্তা থেকে তথ্য পুলিশের। নাশকতার নেতৃত্ব দেয় গণ অধিকারের তারেক সহ কয়েকজন। সহিংসতা নিয়ে ডক্টর ইউনূসের বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি, রাষ্ট্রদ্রোহিতা শামিল, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আপত্তি জানালো ঢাকা। এবং সহিংসতার পক্ষে সমাবেশ করায় বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করল আমিরাত। দুবাইয়ের 57 প্রবাসী গ্রেফতার, 3 জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। অবশেষে পরীক্ষামূলকভাবে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে ব্যাংক, কূটনৈতিক পাড়া, বাণিজ্যিক এলাকা ও গণমাধ্যমগুলোতে সীমিত পরিসরে এ সেবা চালু দেওয়া হচ্ছে। তবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ব্রডব্যান্ড ইন্টারনেটবিহীন 5 দিন কাটানোর পর মঙ্গলবার দুপুরে মহাখালীর খাজা টাওয়ারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, ডিজিটাল বাংলাদেশে আবার কখন চালু হবে ইন্টারনেট তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা। আমি আপনাদেরকে হয়তো কয়েক ঘন্টা পরে জানাতে পারবো। এরপর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে জরুরি বৈঠক শেষে রাতেই পরীক্ষামূলক ব্রডব্যান্ড সেবা চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী। ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা, অর্থাৎ যেই এলাকাতে বেশি প্রয়োজন। তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প, রপ্তানিমুখী শিল্প অর্থাৎ পোশাক শিল্প এবং পাশাপাশি আমাদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে, যারা সফটওয়্যার ডেভেলপ করে, সার্ভিস এক্সপোর্ট করে, সেগুলোকে চালু থাকবে মেইল সহ গুগলের অন্যান্য পরিষেবা। তবে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান জুনায়েদ আহমেদ পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ চলবে। বুধ ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে। বাকি 7 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এদিকে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সুপ্রিম কোর্ট জানিয়েছে বিচার কাজ চলবে আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে। এছাড়া কারফিউ শিথিলের সময় সারা দেশে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। আপিল বিভাগের রায়ের আলোকেই জারি হলো চাকরির নিয়োগ পদ্ধতির প্রজ্ঞাপন। মঙ্গলবার দুপুরে গুলশানের 3 মন্ত্রীকে নিয়ে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান আইনমন্ত্রী। শিক্ষার পরিবেশ নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রতিটি মৃত্যুর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলনে উত্তপ্ত হলো পুরো দেশ, এরপর এলো উচ্চ আদালতের রায়। অবশেষে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী খোদ নির্বাহী বিভাগ থেকেই জারি করা হলো বহুল প্রতীক্ষিত সেই প্রজ্ঞাপন। মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন মন্ত্রী এবং কোটা আন্দোলনে সরকারের পক্ষ হয়ে সমন্বয়ের দায়িত্বে থাকা 3 মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন গুলশানে। 21শে জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রজ্ঞাপনের খুঁটিনাটি তুলে ধরেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আসে কোটা সংস্কার আন্দোলন ও আপিল বিভাগের রায়ের প্রেক্ষাপটও।
আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায়ের আলোকে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করেই প্রজ্ঞাপন হয়েছে। আপিল বিভাগ 21শে জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন। আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকারি চাকরির সকল গ্রেডে এই পদ্ধতি কার্যকর হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া থাকলেও এখনই নির্বাহী বিভাগ আপিল বিভাগের সেই রায়ের বাইরে যাবে না। আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই সকল গ্রেডে। এবং তার সাথে আমি যোগ করব যে সর্বোচ্চ আদালত কিন্তু 4টা ক্যাটেগরি করে দিয়েছে পরিষ্কারভাবে, এর বাইরে সরকার যেতে পারবে না। এদিকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে শিগগিরই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। আর শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে গত কয়েকদিনের সহিংস ঘটনায় প্রতিটি মৃত্যুর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য বিচার করে সাজার আওতায় আনা হবে। আন্দোলনের কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের দাবির জবাবে আইনমন্ত্রী জানান, মামলাগুলো সম্পর্কে সরকারকে অবগত করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল ছাত্র শিবিরের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সহ সব প্রবেশপথ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সংগঠনটি। সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল শিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখাকে। সংগঠনটির বেশ কয়েকজনকে গ্রেফতারের পর টেলিগ্রামে তাদের বিভিন্ন গ্রুপ থেকে এসব তথ্য পেয়েছে পুলিশ। বিএনপি জামাত চক্র এই দেশ বিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে, যা দিবালুকের মতো স্পষ্ট। পালিয়ে আছে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। কারফিউ জারির পর ঢাকা থেকে পালিয়ে আশপাশের এলাকা সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেছে সহিংসতাকারীরা, এমন তথ্য পাওয়ার কথা বলছে গোয়েন্দারা। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শিবিরের একটি আস্তানায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের বিজ্ঞান ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানী, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন। বাকিরাও রয়েছেন সংগঠনের বিভিন্ন পদে। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে এই আস্তানাটি শিবিরের ঢাকা জেলা দক্ষিণের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। উদ্ধার করা হয়েছে শিবিরের বিভিন্ন লিফলেট ও পুস্তিকা। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে তথ্য প্রমাণ অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ভর করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল শিবিরের। স্বপ্নচারী, কাশফুল, বাঁশের কেল্লা সহ বেশ কয়েকটি টেলিগ্রাম গ্রুপে এসব প্রমাণ পেয়েছে পুলিশ। স্বপ্নচারী গ্রুপে ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিয়াম তার একটি বার্তায় লিখেছেন, দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ সকল শাখা এখন থেকেই প্রস্তুত থাকুন। বৃহত্তর কর্মসূচি আসতে যাচ্ছে। ডাক আসার সাথে সাথে সকল জনশক্তি সহ আমজনতাকে সঙ্গে নিয়ে ময়দানে জালিম শাহীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ইতিমধ্যেই কেন্দ্র গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো সময় নেট বন্ধ করে দেয়া হবে, তাই অফলাইনে সাংকেতিক শব্দের মাধ্যমে কথা বলা হলে বাকিটা বুঝে নেবেন। টেলিগ্রামের কাশফুল গ্রুপে সিয়ামের দিক নির্দেশনা, আপনি আপনার থানার সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রাখুন। একই গ্রুপে আরেকজন লিখেছেন, ভাই ককটেল প্রয়োজন পুলিশকে প্রতিহত করার জন্য। শিক্ষার্থীদের হাতে বাটুল আর গুলতি তুলে দেওয়ার আহ্বান সিয়ামের। কিভাবে বাটুল দিয়ে আক্রমণ করা যায় সেই কৌশলও শিখিয়ে দেয়া হয়েছে। আন্দোলনকে উস্কে দেওয়ার মতো অসংখ্য অডিও বার্তা এসেছে পুলিশের হাতে। একটি অডিও বার্তায় প্রবেশ মুখ বন্ধ করে ঢাকা অচল করার নির্দেশনা রয়েছে।
প্রিয় ভাইরা, আপনারা কেরানীগঞ্জ নবগঞ্জে যাদের সক্ষমতা আছে আসতে পারবেন। আপনারা কেরানীগঞ্জ হাসনাবাদ এইচআর কেন্দ্রিক থাকবেন দুপুর 3টার আগে। আমরা 3টার পরে ওদিকে মুভ করবো আর কি। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো আর কি। আমরা কয়েকটা শাখা মিলে এটা হবে হচ্ছে 3টার পরবর্তী সময় থেকে রাত পর্যন্ত। তবে এই তথ্যটা আপনারা দায়িত্বশীল যারা আছেন, থানা সভাপতি, সেক্রেটারি এবং থানা দায়িত্বশীল ছাড়া অন্য কাউকে জানাবেন না স্পটের কথাটা। অফলাইনে বলে দিবেন। অফলাইন বলতে মোবাইলে না, সরাসরি আর কি মুখে বলে দিবেন। অফলাইনে কথাগুলো খুব সাংকেতিকভাবে বলবেন। 3টার পরবর্তী সময়তে ওই দিকে মুভ করবে আর কি। সব শাখা একসাথে আসবে। এখন ছাত্ররা আছে, সাধারণ ছাত্ররা আছে, তবে আমাদের মূল আন্দোলনটা হবে 3টার পরবর্তী থেকে শুরু করে রাত পর্যন্ত। রাত্রে আপনারা অবগত আছেন, গতকাল ভাইরা করছে, এগুলো বলার দরকার নাই। বাইরে যাত্রাবাড়ি এলাকা, শনি রাখরা এলাকা দেখছেন রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত ভাইরা অবস্থান নিয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সমন্বয় করে বড় একটি আন্দোলন করার পরিকল্পনাও ছিল তাদের। কেরানীগঞ্জ অঞ্চলের ভাইরা প্রস্তুত থাকবেন, আপনাদেরকে একটি টাইম দেওয়া হবে। আমরা শুধু ঢাকা জেলা দক্ষিণ নয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা এইখান থেকে একটি আন্দোলন করবো আর কি ইনশাল্লাহ। পুলিশ বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগার দখলের পরিকল্পনা ছিল ইসলামী ছাত্র শিবিরের। মোবাইলের বিভিন্নভাবে আমরা যাচাই বাছাই করে তাদের স্পষ্ট নির্দেশনা এবং তাদের উপস্থিতি আমরা নিশ্চিত হয়েছি। তারা গ্রুপ আকারে তারা মেসেজ দিচ্ছে এবং এই যে তারা পোস্তগোলা ব্রিজ হয়ে যে আমাদের এক্সপ্রেসওয়ে এটি তারা কেটে ফেলার বন্ধ করে দেওয়ার পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কারাগারেও তাদের একটি পরিকল্পনার আমরা নিশ্চিত হয়েছিলাম। পুরো ঢাকাকে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল তাদের, এমন তথ্য পাওয়ার দাবি পুলিশের। সারা দেশ থেকে তাদের সন্ত্রাসী, তাদের দলীয় কর্মীদেরকে তারা এখানে এনে জড়ো করেছিল এবং জড়ো করে তারা ঢাকার প্রবেশ মুখগুলোকে বন্ধ করে দেওয়ার এবং এখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, ধ্বংসযজ্ঞ চালা, এইগুলোই তাদের পরিকল্পনা ছিল। কেরানীগঞ্জে আরও বেশ কয়েকটি শিবিরের আস্তানার খোঁজ পেয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিটিভি ভবন, মেট্রো রেল, মিরপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতার নেতৃত্ব দেয় গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক সহ কয়েকজন। নাশকতার অভিযোগে 4 জনকে গ্রেফতারের পর র্যাব জানায় বিদেশ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে অর্থ আসার প্রমাণও মিলেছে। এদিকে গোয়েন্দা প্রধান জানিয়েছেন, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে সহিংসতা করে সরকার উৎখাতের চেষ্টা হয়েছে। র্যাব 1-এর অভিযানে ধরা পড়েছে গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক সহ 4 জন। সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায়, মিরপুর, রামপুরা সহ বিভিন্ন স্থানে সহিংসতার কথা স্বীকার করেছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এরই ধারাবাহিকে তারা বিটিভি ভবন এবং মেট্রো রেল স্টেশন এবং যে ট্রাফিক পুলিশ বক্স আছে এগুলোতে আগুন দেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করে। এবং এদেশের ছাত্র নয়, তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি। হেলিকপ্টারে কী ধরনের এমুনেশন, মানে যে গ্যাস সেল, গ্রেনেড গেছে এবং আমরা যে ফায়ার করছি, দ্যাট ইজ অলসো মানে এই ভিডিও ক্লিপ করা আছে। কাজে এখানে আসলে এই ধরনের ডাউট দেওয়ার বা এই যে যারা এই সমস্ত প্রোপাগান্ডা বা এরকম যারা অপপ্রচার করে, এটা অপপ্রচার করে আসলে কোনোই লাভ হবে না। এদিকে বিএনপির সিনিয়র নেতাদের হুকুমে রাজপথে সহিংসতা করেছে বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান। তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো, তরিকুল ইসলাম তেনজিন সে সহদপ্তর এবং তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা মানে কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের মানে যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। নাশকতা জড়িত অভিযোগে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে 150 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা ডিবি। আমরা মনে করি বাংলাদেশ পুলিশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে সহিংসতার দায় বিএনপির নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ তার। এক বিবৃতিতে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে সহিংসতা, সংঘর্ষ, রণক্ষেত্র কিংবা তাণ্ডব যাই বলি না কেন, সব ঘটনার পরে যে কারফিউ জারি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, তারপরে সেনাবাহিনী মোতায়েন, একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশ, ঢাকা শহর সহ সব কিছু নিয়ন্ত্রণে রেখেছে এবং সরকারের অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। এমন অবস্থায় রাজধানী জুড়ে আজ যখন কারফিউ চলছে, বিশেষ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজও কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গত বুধবার রাতে এই বিএনপি অফিসে ঘিরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় এবং কিছু এখানে ককটেল এবং লাঠিসোঁটা
তারা এখান থেকে উদ্ধার করে। তারপর থেকে কিন্তু কোনো বিএনপি নেতাকর্মী এই ভবনটিতে কিন্তু তারা আসেননি। তবে গত শুক্রবার বিএনপির যে কর্মসূচি ছিল জাতীয় ঐক্য সমাবেশের, এবং সেই সমাবেশে ঘিরে তাণ্ডব চলেছিল এই নয়াপল্টন ঘিরেও, সেদিন কিন্তু কিছু নেতাকর্মী এই নয়াপল্টনের কার্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন এবং সংঘর্ষ করেছিল। আজ বিকেল 4টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে এক বিবৃতিতে পাঠিয়েছেন। বিবৃতিতে তিনি দাবি করেছেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপিকে সহিংসতার দায় নিতে হবে, এই ধরনের যে সরকারের যে দাবি, সেই দাবিকেও তিনি প্রত্যাখ্যান করে বলেছেন যে বিএনপির ঘাড়ে দায় চাপানোর জন্যই এই সহিংসতার দায় তাদের দলের উপর চাপানো হচ্ছে। এবং একই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ যারা গ্রেফতার হয়েছেন, যারা আটক হয়েছেন, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি ইন্টারনেট সেবা যে বন্ধ রয়েছে সেটি চালু করার তিনি দাবি জানিয়েছেন। কারফিউ উঠিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন, সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন গত কয়েকদিন যাবতই। আজও তার ব্যতিক্রম হয়নি, আমরা কিন্তু তা দেখেছি সে তার বিবৃতির মধ্যে। যদিও কারফিউ চলছে, এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু এখানে বন্ধ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এই পুরো এলাকাটা কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন। তো এই ছিল আমার কাছে সব শেষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনৈতিকদের ঘুরে দেখানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে অপপ্রচার রুখতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে সরকার। এদিকে চলমান ঘটনা নিয়ে বিদেশি হস্তক্ষেপ কামনা করে ডক্টর ইউনূস রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ধারণা স্পষ্ট করতে রোববার ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয় ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাস চালায় বিএনপি জামায়াত। এবারে কূটনীতিকদের সেসব স্থান ঘুরে দেখানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা গুজব রুখতে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। তো আমরা আগামীকাল সেটির আয়োজন করতে যাচ্ছি। নিজস্ব কন্টেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। চলমান ঘটনা নিরসনে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে ডক্টর ইউনূসের নিবন্ধ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। আমি আজকে পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বিবৃতি দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছে, সেটিই শুধু উল্লেখ করেছে। বিশ্বনেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। এদিকে বাংলাদেশের রাস্তায় রক্ত ঝরছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের বিষয়ে ভারতকে লিখিতভাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে উল্লেখ করে বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার কোনো প্রয়োজন নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। সরকার প্রধান শেখ হাসিনা বলেন, কোচা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি বলবৎ করার কারণে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে। নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নরওয়েতে বাংলাদেশকে একটি দূতাবাস খুলতে অনুরোধ জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত এসপেন রিক্টার উইলসন।
সুবিধাজনক সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ওয়েলসেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, কোটা ইস্যুতেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের রায় এবং সরকারের প্রজ্ঞাপন এবং হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে সন্তোষ জানান এসপেন রিক্টার ওয়েলসেন। জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ ১ নম্বর হতে পারে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দুবাইয়ে বিক্ষোভের জেরে বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সহিংসতার পক্ষে বিক্ষোভ করায় ৩ প্রবাসীকে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশটির আদালত। এছাড়া ৫৪ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। চলমান অস্থিরতার মধ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ সময় সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে ৫৭ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এছাড়া ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য সাময়িক বন্ধ করা হয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিদেশে বিএনপি জামাতের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যে সৌদি আরবে ২০-২৫ জন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী যারা দেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরবে আছে, তারা মিছিল করে সেই দেশের আইন ভঙ্গ করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু গ্রেফতার হয়েছে। এর ফলে কি হচ্ছে, সৌদি আরবের যে আমাদের ৩০ লক্ষ বাঙালি আছে তাদের কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। ইউএইতে সেখানে কিন্তু ইতিমধ্যে ৫৭ জনকে সেই দেশের পুলিশ গ্রেফতার করেছে। প্রতিমন্ত্রী জানান, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনেও হামলার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ নারীসহ ১৩৬ কয়েদি আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে জঙ্গি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো কয়েদি নেই। কারাগারে হামলা ও কয়েদি পালানোর ঘটনায় জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে কারাগারটি পরিদর্শনে গিয়ে নাশকতায় জড়িতরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আশিকুর রহমান পিয়ালের তথ্য, মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। যারা এখন পর্যন্ত পালিয়ে গিয়েছে তাদেরকে আমি আহ্বান করব যে তারা যা আদালতে এসে হাজির হবে, স্বেচ্ছায় তারা হাজির হবে। পুলিশ প্রধানের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকে জেলা জজ আদালতে আইনজীবী সমিতির কার্যালয়ে পালিয়ে যাওয়া কয়েদিরা আত্মসমর্পণের জন্য আসতে থাকেন। কারাগারে ফিরে যেতে ২ নারীসহ ১৩২ জন কয়েদি হাজির হন। এর আগে সোমবার ৪ জন আত্মসমর্পণ করেন। জেলখানার মাঝে দুর্বৃত্তরা ঢুকিয়া আমাদের ইয়ার মধ্যে আগুন লাগাই দিছে আর বলতেছে ১২ মারধর করছে। তাদের মারধরের মুখে পড়ে আমরা বাড়িতে বাধ্য হয়েছি। ওই ওটা পুরা লাগবো ১২ সালে ঘরে ১২ না গেলে ছালাইয়া আমার বাড়ি মারছে। সিলিন্ডার না হলে তো উপায় নাই, আবার যদি নতুন মামলা দেয় তখন তার বেরোতে পারবো না। এছাড়া বেশ কয়েকজন কয়েদি গত শনিবার থেকেই কারা ফটকে এসে ঘোরাঘুরি করছেন আত্মসমর্পণের জন্য। দেখাও করেছেন জেল সুপারের সঙ্গে। ভিতরে আমরা শুধু দেখছি যে আপনার লকআপ ভাঙতেছে, ভাঙা ফটক করতেছে, এখানে তোমরা চলে যাও, অন্তত তোমাদের জানের উপর আঘাত আসবে। এই জন্য আমরা সবাই চলে এসেছি। আমি কয়েকশো বার আমি একবারে দইরা বাপ দেখছি, বাবা আমি যাবো না, আমার আর অল্প কয়েকদিন সাজা আছে, আমি সাজা শেষ করে পারব। সুবাদের স্যারের সাথে এবং সুপারের সাথে পরামর্শ কইরা আমি সকাল আবার আইছিলাম সিলিন্ডার করার জন্য। আত্মসমর্পণকারী কয়েদিদের আশপাশের জেলা কারাগারে পাঠানো হবে। পরে রাখার মতো অবস্থা হলে নরসিংদী জেলা কারাগারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তাদেরকে অন্য একটি কারাগারকে নেওয়া হবে। আমাদের এই এখানকার ফ্যাসিলিটি আরেকটু বাড়ার সাথে সাথে তাদেরকে এখানে শিফট করা হবে। দুপুরে কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। কারাগারের তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। যারা যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সোপর্দ করব।
এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে আসা আব্দুল আলী নামে হত্যা মামলার এক আসামিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। কোটা আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যান তিনি। এ সময় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান সালমান এফ রহমান। বলেন, ছাত্রলীগ, পুলিশ কিংবা সাধারণ মানুষ যারাই হামলার শিকার হয়েছেন সবাইকে সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হবে। সংকটাপন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙেনি উল্লেখ করেন তিনি। বলা হয়েছে যে ছাত্রলীগ সবাইকে আক্রমণ করেছে, কিন্তু আমি কি দেখতেছি যে আসলে আক্রান্ত হয়েছে কারা? ছাত্রলীগ হয়েছে আক্রান্ত। এখন কিভাবে আপনারা, আমি যেটা এখন দেখে এসছি, আমি কিন্তু আমার চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না কারা আক্রমণ কাকে করেছে। এটা আমরা কিন্তু তদন্ত করব সরকার তরফ থেকে। যে যারা এখানে আছে, ছাত্রলীগ, পুলিশ, পাবলিক, জনগণ, সবাই কিন্তু পুরো খরচটা, যা খরচা আছে ওষুধ নিয়ে সব কিছু কিন্তু সরকার বহন করতেছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করা হলে কক্সবাজারে ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় 10,000 পর্যটক। কেউ 5 দিন, কেউ বা 7 দিন পড়েছেন সেখানে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর উদ্যোগে তারা ঢাকায় ফেরেন। মঙ্গলবার বিকেলে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছান যাত্রীরা। এ সময় নিজ নিজ গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন পর্যটকরা। বাড়ি ফিরতে পারার আনন্দ কক্সবাজার থেকে আসা যাত্রীদের চোখে মুখে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলমান কারফিউতে সৈকত নগরীতে আটকা পড়েছিলেন তারা। অবশেষে প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় 63টি বাসে ফেরানো হয় আটকে পড়া 10,000 পর্যটককে। কারফিউ শিথিল হলে কক্সবাজার থেকে ছেড়ে আসে যাত্রীবাহী বাসগুলো। বিকেলে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছান যাত্রীরা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিজ নিজ গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। আসার প্ল্যান ছিল হচ্ছে শনিবারে, সো ওইখানে আমরা আটকা পড়ে যাই। আমাদেরকে সেনাবাহিনীর প্রোটোকল দিয়ে নিয়ে আসছে। 10,000-এর মতো আমরা টুরিস্ট আটকা পড়ছিলাম, সবাই আমরা ইনশাল্লাহ ভালো মতোই আসতে পারছি। 3 দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু আসতে আসতে আমরা 5-6 দিন লাগছে। আসছি ভালোভাবেই, আল্লাহ যাতে কোনো অসুবিধা হয় নাই। কক্সবাজারে আটকে পড়া বাকিদেরও ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রথমে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এরপর সরকারের কারফিউ জারি। এ অবস্থায় কাজ না পেয়ে মানবেতর অবস্থা দিনমজুরদের। অন্যদিকে গণপরিবহন না চলায় জরুরি কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে চলাচলে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। শাহনেয়াজ সোহাগের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ভোর থেকে কোদাল ও কাজের নানা সরঞ্জামাদি সামনে নিয়ে বসে আছেন দিন এনে দিন খাওয়া এই মানুষগুলো। সকাল পেরিয়ে দুপুর হলেও নেই কাজের সন্ধান। তাই পরিবারের ভরণ পোষণ তো দূরের কথা, খেয়ে পড়ে একা বেঁচে থাকাই যেন কঠিন চ্যালেঞ্জ। এই যে মহামারীর কাজ থেকে এই পর্যন্ত কোনো কাজ করিনি। আর বাজার করবো কি যায়, খাবো কি যায়, কি করবো, মাথা নষ্ট। নিজে বাচ্চা না, ফ্যামিলিতে বাঁচাইতে আমার নিজে বাঁচতে পারি না। কই যাবো, যাইবার জায়গাও নাই, হাত পাতারও জায়গা নাই। গত কয়েকদিন ধরেই সীমাহীন কষ্টে দিনাতিপাত করা শ্রমজীবীরা সহসাই দেখছেন না কোনো আশার আলো, নেই ভরসার পথ। তাই বাড়ির পানে ছুটছেন অনেক কর্মহীন মানুষ। 5 দিন থেকে বসে আছি, বাড়ি থেকে টাকা নিয়ে বিকাশে আমাকে এখন গাড়ি ভাড়া করতে হবে। শহরে কোনো কাজ নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। নেই স্বাভাবিক চলাচল, তাই বসে বা রাস্তার মোড়ে দাঁড়িয়ে সময় পার করছেন রিক্সা চালকরা। যাত্রী না থাকায় সারাদিন রিক্সা চালিয়েও ভাড়া মেটাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। সারাদিনে 150 টাকা বা 200 টাকা কামাই করতে পারবো না, এবং সংসারটা যে কিভাবে চলবে এটা তো আমরাই বুঝতে পারতেছি। মালিকের দুমুখী আর এই সংসার ফালমুখী। ঢাকা শহর থাইকা সেরা আমার ফ্যামিলি লইয়া সেরা চলার মতন বিরাট কষ্টে আছে। চলছে না দূরপাল্লার যানবাহন, তাই স্বজনের অসুস্থতা বা বিপদে পড়েও অনেকেই যেতে পারছেন না নিজ গন্তব্যে। আর গাড়ি না চলায় যানবাহন পরিচালনার সঙ্গে যুক্ত চালক ও সহকারীরাও আছেন সংকটে। যেই কয়টা আসলো সব ভাঙে জেরে খাইছি,
আর টাকা পয়সা নাই। মা অসুস্থ, বাস পাইতেছি না, দাঁড়াইছি, আমি শেরপুর যাবো। যানবাহনের সংকট থাকায় হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আসা সাধারণ মানুষ পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। বারবার গাড়ি বদল আর ঝুঁকিপূর্ণ বাহনে করেই রোগীরা আসছেন হাসপাতালে। যানবাহনের কারণে বন্ধ করে দেওয়ার কারণে আমি চিকিৎসা আরো আগে নিতে পারি নাই। গাড়ি না থাকার কারণে আমাদের ভেঙে যেতে হচ্ছে, খালি পায়ে হাঁটতে হচ্ছে, কষ্ট তো হচ্ছে। এদিকে ইন্টারনেট না থাকায় থমকে আছে অনলাইন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। আর বিদ্যমান পরিস্থিতিতে পণ্য পরিবহনে ঝুঁকি থাকায় গোডাউনে মালামাল পড়ে থাকায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। হোয়াটসঅ্যাপ আবার মেইল দুইটাই আমার খুবই এসেনশিয়াল। পোর্টে মাল এসে আছে, সেটার জন্য ডিলে ড্যামারেজ চার্জ দিতে হচ্ছে। খেয়ে না খেয়ে দিনাতিপাত করা মানুষগুলো এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রহর গুনছেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের সহিংসতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে 30 কোটি টাকার বেশি। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। বলেন, সরকার দল মত নির্বিশেষে সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে। গত কয়েকদিনে সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার মধ্যে কিছু সংখ্যক রোগীকে দেখতে আজকে 3টি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রথমে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে 8 জন রোগীকে পরিদর্শন করেন, যাদের মধ্যে 3 জন আইসিইউতে আছেন। এবং সর্বশেষ তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন। সারা দেশের হতাহতের সংখ্যা কিন্তু স্পষ্ট এখনও স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সরকারের ধারণা নেই বলে জানিয়েছেন। ডিজি অফিসের স্থাপনা যেখানে MIS, যেটা সারা দেশের চিকিৎসা ব্যবস্থাকে কন্ট্রোল করা হয়, সেখানেও আগুন দেওয়া হয়েছে। তাহলে আমার চিকিৎসক ভাই বোনেরা যে এই সার্ভিসটা দিল, তারা তো কোনো সময় দেখে নেই কে আসছে, রুগী কার কি পরিচয়, জাতি ধর্ম দল নির্বিশেষে তারা দিন রাত 24 ঘন্টা সার্ভিস দিয়ে গেছে। তাহলে তার পরিবর্তে কি হলো, আমাদের গাড়িগুলা ভেঙে দেওয়া হলো, আমাদের স্থাপনাগুলা নষ্ট করা হলো। এটা আমি যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আনুমানিক আমার মনে হচ্ছে, যেটা আমরা প্রাথমিকভাবে যেটা পর্যালোচনা করছে, প্রায় 30 কোটি টাকার মতো। সারা বাংলাদেশেই তো তারা তাণ্ডব চালিয়েছে। তো সুতরাং এই কতগুলি মরে গেছে আর কতগুলি চিকিৎসা পাচ্ছে এটা বলা মুশকিল। ডেড বডি এসছেন 19 জন আর ব্রড ডেড এসছে 60 জন। কয়েকদিনে এটা হচ্ছে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত হিসাব। দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং চিকিৎসা খাতেও গত কয়েকদিনে যে অত্যাধিক চাপ ছিল সেখানে সরকার সেটি সফলভাবে সামলেছেন বলেও কিন্তু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তুলে ধরেন চিকিৎসকদের সামনে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বুধবার থেকে খোলা তৈরি পোশাক কারখানা। দেশে জারি করা জরুরি অবস্থায় টানা 3 দিন বন্ধ রাখার পর মঙ্গলবার রাত 9টার দিকে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় বৈঠকে বসেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। পরিচয়পত্র সঙ্গে রাখলে শ্রমিকদের চলাচলে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন শিল্প মালিকরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা ছাত্রদের ঘাড়ে ভর করে গেল সপ্তাহে হত্যা, অগ্নিসংযোগে মেতে ওঠে নাশকতাকারীরা। দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের শুরু করা ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়ে গেল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় তৈরি পোশাক সহ দেশের সব কলকারখানা। এরপর টানা 3 দিনে দফায় দফায় আলোচনা আশ্বাস শেষে মঙ্গলবার রাত 8:30টায় রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আবারও বৈঠকে বসেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। চুলচেরা বিশ্লেষণ শেষে ঘোষণা আসে বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে তৈরি পোশাক শিল্পের কারখানা। আমার মনে হয় তারা যে এই কাজটি তাদের কলকারখানা খুলবেন, খুব সুন্দর মতোই তারা ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন বলে আমি মনে করি। জানমাল রক্ষায় শিল্প এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশনা। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং আরো যা যা প্রয়োজন আমরা তাদের সঙ্গে থাকবে। সরকারের এমন সিদ্ধান্ত ও সহযোগিতায় স্বস্তির কথা জানান উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন 1600 কোটি টাকার বেশি ক্ষতি গোনা শিল্প মালিকরা। শিল্প কলকারখানার মালিক প্রত্যেকে আমরা শিল্প চালাতে চাই এবং আমাদের শ্রমিক ভাই বোনরাও শিল্প কলকারখানা চালাতে চায়। অবশ্যই আমার শ্রমিক ভাই বোন এবং সকলকে আমরা অনুরোধ করব, কারো উস্কানিতে যেন তারা রাস্তায় না আসে। এ সময় জানানো হয় শ্রমিকদের আইডি কার্ডই বিবেচনা করা হবে কারফিউ পাস হিসেবে। গার্মেন্টস রিলেটেড সবার যে আইডি কার্ডটা তাদের কারফিউ পাস হিসেবে ব্যবহৃত হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজারে নিত্যপণ্যের যথেষ্ট সরবরাহ আছে বলে দাবি করেছেন
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এর প্রভাবে কিছু পণ্যের দাম কমার কথা জানিয়েছেন বিক্রেতারা, তবে ক্রেতারা বলছেন বেশিরভাগের দাম এখনও ঊর্ধ্বমুখী। কারফিউয়ের চতুর্থ দিনে এসে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজি, পেঁয়াজ, কাঁচা মরিচ ও মাছসহ নিত্যপণ্যের সরবরাহ। বিক্রেতারা বললেন এরই মধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দামের উপর। আলু যেরকম গত পরশুদিনকে বিক্রি হয়েছে 70 টাকা 65 টাকা, আজকে সেটা বিক্রি হচ্ছে 60 টাকা। প্রতিটা মালে মনে করেন 40-50 টাকা করে কেজিতে কমে গেছে। তবে ক্রেতারা বলছেন আগের 2-1 দিনের তুলনায় কয়েকটি পণ্যের দাম মঙ্গলবার কমলেও অধিকাংশের দাম এখনও ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ এখন যেটা ভালোটায় 200 টাকা করে রাখছে। বাজার তুলনামূলক কমই দেখা যাইতেছে। সব জিনিসই মানে দাম অনেক বাড়তি হয়ে গেছে। আজকে সরবরাহ ভালো এবং দাম মোটামুটি। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের জানান পরিবহন সমস্যায় কিছু পণ্যের দাম বাড়লেও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরবরাহ আবার বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ধ্বংসযজ্ঞের পরেও মাল পণ্য বাজারে অ্যাভেলেবেল আছে। কারফিউর পরেও রাত্রেবেলা মাল আসছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশ থেকে রাজধানীতে পণ্য সরবরাহ নির্বিঘ্ন করতে চালু হয়েছে হটলাইন সেবাও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতিতে কঠোর নিরাপত্তায় স্বাভাবিক রাখা হয়েছে পটুয়াখালীর পায়রা বন্দরের সব কার্যক্রম। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সড়ক কিংবা নৌপথ, পায়রা বন্দরের সর্বত্রই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আনসার ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনীর মোতায়েন করে দিনরাত নিয়মিত টহল দেয়া হচ্ছে সড়ক কিংবা নৌপথে। চলমান স্থবিরতার মধ্যেও 1200 থেকে 1400 শ্রমিক নিয়ে চলমান রয়েছে প্রথম জেটির অসমাপ্ত কাজ। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে চলছে পায়রা সমুদ্র বন্দরের সকল কার্যক্রম। কনস্ট্রাকশন কাজে যেন বন্দর পিছিয়ে না পড়ে সেটি প্রেক্ষাপটেই আমরা বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি কন্টিনজেন্টের নিরাপত্তা সহায়তা চাই। তার প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী মোট 12 জনের একটি কন্টিনজেন্ট এখানে ডিপ্লয় করেছে এবং আমাদের মূল বন্দরের জন্য 30 জনের একটি কন্টিনজেন্ট ডিপ্লয় করেছে। এখনো বহির্নোঙরে অবস্থান করছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই 2টি মাদার ভেসেল। লাইটারেজের মাধ্যমে এসব জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমদানিকৃত পণ্য আমদানিকারকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান বন্দর চেয়ারম্যান। সার্বিকভাবে এই উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের সমস্ত অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। চলতি মাসে 8টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করেছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে 229 জন মারা গেছেন। জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে গোফা জোনের একটি প্রত্যন্ত অঞ্চল কেঞ্চো সাচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, প্রথম দফায় ভূমিধসের পর আশ্রয়ের জন্য নিরাপদ স্থানের খোঁজে জড়ো হতে থাকেন স্থানীয়রা। এ সময় দ্বিতীয় দফায় আবারও ধস হলে মাটির নিচে চাপা পড়েন অনেকে। এদিকে ভয়াবহ দুর্ঘটনায় এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যর্থতা স্বীকারের পর পদত্যাগ করলেন মার্কিন সিক্রেট সার্ভিস প্রধান কিম্বারলি চিটল। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। মঙ্গলবার কিম্বারলি কর্মীদের কাছে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান। হামলা সম্পর্কে আগাম তথ্য জানাতে ব্যর্থতার জন্য তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে সোমবার ট্রাম্পের সমাবেশে সংস্থাটির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস কমিটির শুনানিতে সিক্রেট সার্ভিসের পরিচালক কঠিন প্রশ্নের সম্মুখীন হন। ঘটনায় নিজেদের ব্যর্থতাও স্বীকার করে নেন কিম্বারলি। গেল সপ্তাহে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশে গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। যদিও গোয়েন্দা সংস্থাটির তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। অনেক ডেমোক্রেট নেতার মতো তাকে সমর্থন দিয়েছেন হিলারি ক্লিন্টন ও ন্যান্সি পেলোসি। তবে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স এক প্রচারণায় বলেছেন বাইডেনের চেয়েও বেশি ব্যর্থ কামালা হ্যারিস।
জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আলোচনার কেন্দ্রে আছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি এরই মধ্যে নিজ দল ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেতে প্রতিনিধিদের পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করেছেন। অন্যান্য অনেক ডেমোক্রেট নেতার মতো কামালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন হিলারি ক্লিন্টন ও ন্যান্সি পেলোসি। তবে চূড়ান্ত মনোনয়নের জন্য অপেক্ষা করতে হবে আগস্টে ডেমোক্রেটদের জাতীয় সম্মেলন পর্যন্ত। পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করেই বাইডেনের শহর ডেলোয়ারে দলীয় প্রচারণা কর্মীদের সঙ্গে দেখা করেন কামালা হ্যারিস। বক্তব্য রাখার আগে বাইডেন তার সঙ্গে যুক্ত হন টেলিফোনে। বলেন, প্রার্থী পরিবর্তন হলেও দলীয় মিশনে কোনো পরিবর্তন আসেনি। এ সময় বাইডেনের নেতৃত্বের প্রশংসা করেন কামালা হ্যারিস। বক্তব্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করতে ছাড়েন না কামালা হ্যারিস। ট্রাম্পকে আক্রমণ করেন নারী কেলেঙ্কারি ইস্যুতে। বলেন, ট্রাম্প তো নারীদের সম্মানই করেন না। এদিকে কম যান না ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সও। ভার্জিনিয়াতে এক প্রচারণায় তিনি কামালা হ্যারিসকে তুলোধনো করেছেন। বলেছেন, বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট, তবে কামালা হ্যারিস বাইডেনের থেকে লাখ লাখ গুণ বাজে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষা, কৃষি, কর্মসংস্থানে বড় বরাদ্দ রেখেছে এনডিএ জোট সরকার। তবে জোটের অন্যতম দুই শরিক নেতা নীতিশ কুমারের বিহার ও চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ঢালাও অর্থ বরাদ্দের কথাও বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মঙ্গলবার পার্লামেন্টে 2024-25 সালের বাজেট পেশ করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজের পরিমাণ 15,000 কোটি রুপি। এছাড়াও বিহারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আরও 21,000 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। শিক্ষা ও প্রশিক্ষণ খাতে 1,48,000 কোটি টাকা, কৃষি খাতে 1,54,000 কোটি এবং পরিকাঠামো খাতে 11 লাখ কোটি রুপি বরাদ্দ করেছে এনডিএ জোট সরকার। নারী শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন মিলিয়ে প্রায় 3 লাখ কোটি রুপির বরাদ্দ করেছে মোদী সরকার। এছাড়া গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ 2,26,000 কোটি রুপি। এদিন গরিব অসহায়দের জন্য 3 কোটি বাড়ি নির্মাণের বরাদ্দ দেন অর্থমন্ত্রী। বেকারত্ব কমাতে আগামী 5 বছরে 1 কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপ করার সুযোগ নিশ্চিত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2024-25 অর্থ বছরে দেশটির জাতীয় আয় 6.5 থেকে 6.7% উন্নীত করার কথাও জানানো হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হলেও আপাতত তার পাশেই আছেন বিসিবি পরিচালক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের অধিনায়ক হিসেবে শান্তকে আরও কিছুদিন সময় দেওয়ার পক্ষে মত তার। টপ অর্ডার এই ব্যাটারের নেতৃত্ব গুণের প্রশংসা করে সুজন বলেন, দল নিয়ে অতিরিক্ত চিন্তার প্রভাব পড়ছে শান্তর ব্যাটিংয়েও। ভারপ্রাপ্ত দায়িত্বটা ভালোভাবেই পালন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়, ঘরের মাঠে একই দলকে টেস্টে হারানো। সাকিবের উত্তরসূরি হিসেবে শান্তকে বেছে নিতে খুব একটা ভাবতে হয়নি নীতি নির্ধারকদের। তবে বিশ্বকাপের আগে থেকে সেই শান্তকে নিয়ে শুরু হয় সমালোচনা। প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে কিছু সিদ্ধান্ত, এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। বিশ্বকাপের সুপার 8-এ দল প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় সমালোচনা হয় আরও প্রবল। তবে শান্তকে নিয়ে এখনই ধৈর্য হারাতে রাজি নন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আপাতত শান্তর উপরই ভরসা রাখতে চান বিসিবির এই পরিচালক। শান্ত ইজ আ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন, আমি মনে করি দারুণ একটা ছেলে, দারুণ ক্যাপ্টেন, খুব ভালো মাথা। আর আমিও যতটুকু কাছ থেকে চিনি, দেখেন খারাপ করলে মানুষ খারাপ বলবেই। ওয়ার্ল্ড কাপ আমরা ভালো করিনি বা আমাদের এক্সপেকটেশন হয়নি, শান্তকে খারাপ বলছি, কিন্তু আপনি শান্তর মাঠের ডিসিশন দেখেন বা প্ল্যানিং দেখেন, ফিল্ডিং প্লেসিং দেখেন, ও কিন্তু চেষ্টা করে, চিন্তা করে। যে একটা ছেলে যখন চিন্তা করে বোঝা যায়। লেট হিম গিভ সাম টাইম। অনেক প্রেশার ছিল, ওয়ার্ল্ড কাপ সব কিছু মিলে, তা আমরা মানে একটা বছর শান্তকে পথটা চলতে দিই। শান্তকে নিয়ে সমালোচনা শুরুটা হয় মূলত ব্যাট হাতে পারফর্ম করতে না পারায়। টি-20 বিশ্বকাপে কিছু ম্যাচে রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। বেশ কিছু ম্যাচে শুরুতেই ফিরে যেতে হয়। রানে থাকা অধিনায়কের হঠাৎ কেন এই ছন্দপতন, এর কারণটা খুঁজে পেয়েছেন শান্তর দীর্ঘদিনের কোচ সুজন। রান করেন, এটা একটা প্রেশার হয়ে গেছিল ওর জন্যই। তো আমি শান্তকে সবসময় একটা কথা বলি যে তুই যখন ব্যাটিং করবি, ইউর এ ব্যাটসম্যান, ইউর এ ব্যাটার, ইউর নট এ ক্যাপ্টেন। ইউর এ ক্যাপ্টেন উইন ইউ ফিল্ড।
তখন তোমার ডিসিশন নিতে হবে কাকে বোলিং করো বা ফিল্ড প্লেসিং কী হবে। যখন ব্যাটিং করবে ইউর এ ব্যাটসম্যান, ইউর টোটালি এ ব্যাটার। তোমাকে তখন নর্মাল যে 10টা ছেলে 5টা ছেলে 6টা টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাটিং করো, তুমিও সেই জিনিস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্যাপ্টেন হিসেবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিন পর ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, জনমনে স্বস্তি। বুধ বৃহস্পতি 11টা থেকে 3টা খোলা অফিস, ব্যাংক, খোলা পোশাক কারখানাও। সব গ্রেডে মেধায় 93, মুক্তিযোদ্ধা 5 ও অন্যান্য 2% রেখে প্রজ্ঞাপন। আহতদের চিকিৎসা করাবে সরকার, জানালেন আইনমন্ত্রী। প্রতিটি মৃত্যুর তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো আর কি। কথাগুলো খুব সাংকেতিকভাবে বলবেন। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল শিবিরের। গ্রেফতারকৃতদের টেলিগ্রাম বার্তা থেকে তথ্য পুলিশের। নাশকতার নেতৃত্ব দেয় গণ অধিকারের তারেক সহ কয়েকজন। সহিংসতা নিয়ে ডক্টর ইউনূসের বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি, রাষ্ট্রদ্রোহিতা শামিল, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আপত্তি জানালো ঢাকা। এবং সহিংসতার পক্ষে সমাবেশ করায় বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করল আমিরাত। দুবাইয়ের 57 প্রবাসী গ্রেফতার, 3 জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।